সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 11 অর্থাৎ অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়টি নিয়ে। আমাদের অলরেডি 11.1 শেষ হয়ে গিয়েছে গত দুটি লেকচারে। আজকে আমরা 11.2 দেখব এবং 11.2তে আমাদের একটা লেকচারই লাগবে এবং আমরা 11.2তে স্পেসিফিকলি দুটি টপিক দেখব। একটা হচ্ছে তোমার ধারাবাহিক অনুপাত এবং আরেকটা হচ্ছে সমানুপাতিক ভাগ। তো এই দুটা নতুন টপিক আমরা এই অধ্যায়ে শিখতে পারবো। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমত আমরা ধারাবাহিক অনুপাত বা কন্টিনিউড রেশিও এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এক্ষেত্রে যেটা বলা হলো যে দুটি অনুপাত যদি ক:/খ হয় এবং খ:/গ হয়, তাহলে এদেরকে সাধারণত ক:/খ:/গ আকারে লেখা যায়। একে ধারাবাহিক অনুপাত বলে। অর্থাৎ যে কোনো দুই বা ততোধিক অনুপাতকে এই আকারে লেখা যায়, একে ধারাবাহিক অনুপাত বলা হয়। অর্থাৎ তোমাকে যদি এরকম হয় যে অনুপাতের প্রথম রাশি একটা অনুপাতের শেষ রাশি এবং অন্য একটা অনুপাতের প্রথম রাশি যদি পরস্পর সমান হয়, তাহলে ওই তিনটা রাশিকে যে অনুপাতের মাধ্যমে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। লাইক a:2 যদি তোমার b হয় এবং তোমার যদি হচ্ছে b:2 যদি তোমার c হয়, তাহলে সেক্ষেত্রে এবং যদি b:c হয়, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারবা a:2 b:2 c। অর্থাৎ তোমাকে এরকম বলা হলে 1:2 যদি বলা হয় এবং ধরো 2:3 যদি বলা হয়, তাহলে তুমি বলতে পারবা 1:2:3। এটা কিন্তু ভ্যালিড। সো আশা করি আমরা ধারাবাহিক অনুপাত কি জিনিস সেটা কিছুটা হলো বুঝতে পেরেছি। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদেরকে বলা হলো হচ্ছে কি বলতো, এখানে বলা হলো ক, খ এবং গ এক জাতীয়, অর্থাৎ ক, খ এবং গ এক জাতীয় রাশি। এক্ষেত্রে ক এবং খ এর অনুপাত দেওয়া আছে 3:4 এবং খ এবং গ এর অনুপাত দেওয়া আছে 6:7। তাহলে ক:/খ:/গ এর অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা করা প্রয়োজন, আমাদেরকে যে দুইটা অনুপাত দেওয়া থাকবে সেই দুইটা অনুপাতের ভিতরে প্রথমটার সর্বশেষ রাশি এবং দ্বিতীয়টার প্রথম রাশি, এই দুইটাকে পরস্পর ইকুয়াল করতে হবে। তো এই দুইটাকে পরস্পর ইকুয়াল করার উপায় হচ্ছে এই দুইটার লসাগু নেওয়া। অর্থাৎ এখানকার 4 এবং এখানকার 6, এই দুইটাই যেহেতু খ, এই খ এবং এখানকার এই খ, এই দুইটা ক্ষয়ের লসাগু নেওয়া। তো যদি আমরা লসাগু নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে একটু লসাগুটা বের করি, 4 আর 6 এর লসাগু কি আসে? 2 দিয়ে ভাগ করলে 2 চলে আসে, এখানে তোমার 3 চলে আসে। তাহলে দেখো 3 × 2 × 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আসে হচ্ছে লসাগু। তাহলে সেক্ষেত্রে 12 বানানোর জন্য যা করতে হয়, অর্থাৎ তোমার এখানে 12 বানানোর জন্য কি করতে হবে বলতো? তোমার এখানে 12 বানানোর জন্য উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 12 বানানোর জন্য উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করতে হবে। তো এই কাজটা তোমাকে করতে হবে। সো আমরা ক:/খ লিখলাম, সো 3/4। সো 3/4 কে আমরা উভয় পক্ষে উপরে নিচে 3 দিয়ে গুণ করলাম। সো এখানে 3 দিয়ে গুণ করলাম, নিচে 3 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল 3 3 9 আর 3 4 12 হয়ে গেল। অন্যভাবে খ:/গ তে পাচ্ছিলাম 6/7। তো 12 বানানোর জন্য আমাদের উপরে 2 দিয়ে গুণ করতে হলো, নিচেও 2 দিয়ে গুণ করতে হলো। তো 6 দুগুণে 12 হলো আর 7 দুগুণে 14 হলো। সো আমরা যদি এবার ক:/গ বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ক এর ভ্যালু ছিল হচ্ছে 9, খ এর ভ্যালু ছিল হচ্ছে 12 এবং গ এর ভ্যালু ছিল হচ্ছে 14। তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পাচ্ছি ক:/খ:/গ ইকুয়াল টু 9:12:14। তো এই ধরনের অনুপাত হচ্ছে ধারাবাহিক অনুপাত, যেটা হচ্ছে আমরা একটু আগেই দেখলাম। তো প্রশ্ন 2 এ বলা হলো যে কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5। তো কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ধরে নিব যে প্রথম কোণটা 3x, পরের কোণটা 4x এবং লাস্টের কোণটা 5x ডিগ্রি। সো আমরা ধরে নিচ্ছি প্রদত্ত অনুপাত অনুসারে কোন তিনটি যথাক্রমে এটা 3x, পরেরটা 4x এবং তারপরটা হচ্ছে 5x। তো এক্ষেত্রে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা সবাই জানি 180 ডিগ্রির সমান হয়। তাহলে অবশ্যই এই তিনটা কোণকে যোগ করলে যোগফল অবশ্যই 180 ডিগ্রির সমান হতে হবে। সো এই জন্য আমরা প্রশ্ন মতো লিখেছি যে কোন তিনটা যেহেতু একটা নির্দিষ্ট ত্রিভুজের, তাই 3x + 4x + 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তিনটাকে যোগ করলে চলে আসে 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 15 ডিগ্রি। সো আমরা বলতে পারি প্রথম কোণ হলো 3x ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, দ্বিতীয় কোণ 4x ইকুয়াল টু হচ্ছে 4 × 15 দ্যাট ইজ 60 ডিগ্রি এবং তৃতীয় কোণ 5x ইকুয়াল টু 5 × 15 দ্যাট ইজ 75 ডিগ্রি। তাহলে তিনটা আলাদা আলাদা কোণ কত 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 ডিগ্রি? 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তো পরের যে ম্যাথটা সেটা হচ্ছে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে।
সো মনে করি আমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে a মিটার, সুতরাং এক্ষেত্রে বর্গক্ষেত্রটার বাহুর জন্য ক্ষেত্রফল হবে হচ্ছে a স্কোয়ার। তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যেহেতু 10% করে বৃদ্ধি পেয়েছে, সো আমরা বলতে পারি 10% যদি বৃদ্ধি পায় তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে আগের এর সাথে নতুন এর 10%, দ্যাট ইজ 1.10 এ মিটার হয়ে যাবে এখনকার দৈর্ঘ্য। আগে ছিল এ মিটার, এখন হচ্ছে 1.10 এ মিটার। সো এক্ষেত্রে আমরা যদি বলি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 1.10 এ এর স্কোয়ার বা 1.21 এ স্কোয়ার বর্গমিটার। তাহলে যেহেতু বলছে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, সো আমাদের আগে ক্ষেত্রফল বৃদ্ধি নির্ণয় করতে হচ্ছে। সো আমরা বের করলাম ক্ষেত্রফল 1.21 থেকে, আমরা যদি 1.21 এ স্কোয়ার থেকে যদি আমরা এ স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 0.21 এ স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। এবার আমরা যদি শতকরা নিতে চাই তাহলে সেক্ষেত্রে পূর্বের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমরা পাচ্ছি 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে যদি এরকম অনুসারে হয় তাহলে। এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের আজকের লেকচারের দ্বিতীয় টপিক, যেটা হচ্ছে সমানুপাতিক ভাগ। তো সমানুপাতিক ভাগটা আসলে কি জিনিস সেটা আমরা এখন জানবো। যে কোনো রাশিকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করাকে সমানুপাতিক ভাগ বলা হয়। আমি আবারও বলছি, কোনো রাশিকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করাকে সমানুপাতিক ভাগ বলা হয়। অর্থাৎ তোমার একটা রাশি যদি তোমার এস হয়, এটাকে যদি আমরা নির্দিষ্ট অনুপাত A:B:C:D এই অনুপাতে বিভক্ত করতে চাই, তাহলে যে বিভক্তটা হবে সেটাকে বলা হবে হচ্ছে সমানুপাতিক ভাগ। তো যেটা করা হয় যে এস কে মোট A+B+C+D দ্বারা ভাগ করে যথাক্রমে A, B, C এবং ডি দ্বারা ভাগ করে নিতে হয়। অর্থাৎ আমরা হচ্ছে যেটা করব, আমরা যদি বলি প্রথমে এ অংশের হচ্ছে এ অংশের জন্য, আচ্ছা এখানে আসলে একটা কথা কি যে আমাদের এখানে কি বলা হলো যে এস কে মোট এত দিয়ে ভাগ করে যথাক্রমে A, B, C এবং ডি এর ভাগ নিতে হয়, বলতে বোঝাচ্ছে প্রথম অংশ অর্থাৎ এ অংশের জন্য ভাগ হচ্ছে এত, তো এ অংশের জন্য কিন্তু এটা কিন্তু গুণ হবে। অর্থাৎ আমরা যখন এ এর ভাগ নির্ণয় করব তখন হচ্ছে এটাকে গুণ করতে হবে, যখন আমরা বি এর ভাগ নির্ণয় করব তখন বি গুণ করতে হবে, যখন আমরা সি এর ভাগ সি এর ভাগ বের করব তখন সি গুণ করতে হবে, এবং সর্বশেষ যখন ডি এর ভাগ বের করব তখন ডি দিয়ে গুণ করতে হবে। টোটাল তোমাকে যদি বলা হয় তোমার হাতে একটা সংখ্যা বা একটা রাশি এস আছে, এটাকে তোমার A:B:C:D অনুপাতে ভাগ করতে হবে, তাহলে তুমি প্রথম ভাগটা পাবা SA ডিভাইডেড বাই 4টার যোগফল, তুমি দ্বিতীয় অংশ হিসেবে পাবা এস এর বি ডিভাইড বাই A+B+C+D ইকুয়াল টু SB ডিভাইডেড বাই A+B+C+D, তৃতীয় অংশ পাবা এস এর সি ডিভাইডেড বাই A+B+C+D ইকুয়াল টু SC ডিভাইড বাই A+B+C+D অনুরূপভাবে চতুর্থ অংশ পাবা এস এর ডি অংশ ডিভাইডেড বাই A+B+C+D ইকুয়াল টু হচ্ছে SD ডিভাইডেড বাই A+B+C+D। তাহলে এই সমানুপাতিক ভাগটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জাস্ট কিছুই করব না, আমরা হচ্ছে নিচে অনুপাতের যে রাশিগুলো আছে সেগুলো যোগফল দিয়ে ভাগ করে দিব, আর উপরে নিব যত পার্সেন্ট ওই অংশের জন্য, অর্থাৎ এ ভাগের জন্য বা প্রথম ভাগের জন্য আমাদের এ অনুপাত লাগবে বা এ অংশটুকু লাগবে, সো এটা গুণ করে দিব, আর যে রাশিটাকে ভাগ করতে বলবে সেটা হচ্ছে গিয়ে পরস্পর গুণ হয়ে যাবে। সো এসে এরকম ভাবে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। সো চলো আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আসলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সো এখানে বলা হলো যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 500 মিটার। ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4, অর্থাৎ দৈর্ঘ্যের অনুপাত যথাক্রমে 3:4 এবং প্রস্থের অনুপাত যথাক্রমে 2:3। তার মানে আমরা যদি বলি এখান থেকে যে প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3 একক আর দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 4 একক, প্রথম জমির প্রস্থ হচ্ছে 2 একক এবং দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে গিয়ে 3 একক, এটার মানে এটাই বোঝাচ্ছে। আর প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে 12 হেক্টর এবং প্রথম জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 500 মিটার। আমাদের কথায় বলেছে প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গমিটার। তো আমাদের ক্ষেত্রফলটাকে হেক্টরটাকে আমাদের বর্গমিটারে নিয়ে যেতে হবে। 2 নম্বরে বলছে যে খতে বলছে যে 2 নম্বর যে জমিটা ছিল অর্থাৎ অপর জমিটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। গ নম্বরে বলছে প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করতে হবে, যে জমির ক্ষেত্রফল হচ্ছে 12 হেক্টর, কর্ণের দৈর্ঘ্য 500 মিটার, সেটার প্রস্থ আমাকে নির্ণয় করতে হবে। সো প্রথমত আমরা প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমরা ক্যালকুলেট করে ফেলি। আমরা সবাই জানি যে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার হয়। তাহলে 1 হেক্টর সমান যদি 10,000 বর্গমিটার হয় তাহলে অবশ্যই তোমরা জানো 12 হেক্টর সমান 12 × 10,000 হবে, এন্ড দ্যাট ইজ 1,20,000 বর্গমিটার হবে হচ্ছে প্রদত্ত জমিটির ক্ষেত্রফল। খ নম্বরে হচ্ছে অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদেরকে। তো এখানে অপর জমিটি বলতে বোঝাচ্ছে যেটার অনুপাত পরবর্তীতে দেওয়া 4 এর জন্য বা 3 এর জন্য যেটা আসে ওটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো দেওয়া আছে যে প্রদত্ত জমির দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:4 এবং 2:3। তাহলে আমরা ধরে নিলাম যেটা আমাদের প্রদত্ত জমি ছিল সেই জমিটার দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার এবং এক্ষেত্রে প্রস্থ যেহেতু তোমার প্রথমটা 2, এই জন্য এখানে 3 হলো দৈর্ঘ্যের জন্য
এখানে 2 হলো প্রথম জমির প্রস্থের জন্য। সো আমরা জমির দৈর্ঘ্য নিচ্ছি 3x মিটার এবং প্রস্থটা নিচ্ছি হচ্ছে তোমার 2y মিটার। এইটুকের জন্য আমাদের অনুপাতের মান x ধরে নিলাম, এইটুকুর জন্য অনুপাতের মান আমরা y ধরে নিলাম। তো আমরা পাচ্ছি যে জমির দৈর্ঘ্য পাচ্ছি 3x মিটার এবং প্রস্থ পাচ্ছি হচ্ছে 2y মিটার। তাহলে অপর জমির দৈর্ঘ্য হবে কত বলো? অপর জমির দৈর্ঘ্য হবে 4x মিটার এবং প্রস্থ হবে 3y মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলের জন্য প্রদত্ত জমির ক্ষেত্রফল দেওয়া আছে 3x, দেওয়া আছে হচ্ছে কত তোমার এখানে 12 হেক্টর বা 1,20,000 বর্গমিটার। সো আমরা বলতে পারি যে প্রদত্ত জমির ক্ষেত্রফল 6xy = 1,20,000 হবে। আর তোমার অপর জমির ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি 12xy বর্গমিটার। সো 6xy = আমরা বলতে পারি 1,20,000। সো প্রশ্নের মধ্যে আমরা এটা = 1,20,000 লিখলাম। সো এখান থেকে আমরা পাচ্ছি xy = 20,000। এবার আমরা যদি অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করি, অপর জমির ক্ষেত্রফলটা হচ্ছে 12xy। সো 12 × xy, xy এর ভ্যালু 20,000। সো আমরা পাচ্ছি 2,40,000 বর্গমিটার। আমাদের খ নাম্বারটা হয়ে গেল। এবার গ নাম্বারে বলেছিল যে প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় আমাদেরকে করতে হবে। সো আমরা সবাই জানি যে প্রদত্ত জমিটির দৈর্ঘ্য ছিল 3x মিটার ধরে নিয়েছে আমরা খতে, এবং প্রস্থ ধরে নিয়েছি 2y মিটার। তাহলে এবার আমরা যদি জমিটির কর্ণ দেখতে চাই, তাহলে কর্ণ হবে √of দৈর্ঘ্য স্কয়ার × প্রস্থ স্কয়ার। সো কর্ণের মান দেওয়া ছিল প্রশ্ন মতে, কত দেওয়া ছিল কর্ণের মান? প্রশ্ন মতে দেওয়া ছিল 500 মিটার। আর খ নাম্বার থেকে আমরা আগের থেকে পেলাম xy = 20,000, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো এবার যে কাজটা করব, আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে দিব। বর্গ করলে আমরা এখানে পাচ্ছি 9x² + 4y², আর এই বর্গমূলটা কেটে যাবে। আর এখানে বর্গ করলে আমরা পাচ্ছি 2,50,000। তারপরে হচ্ছে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এখানে a² + b² এর সূত্র করলাম। যদি আমরা a² + b² সূত্র করি, তাহলে আমরা পাবো a + b² - 2ab = 2,50,000। এবার এই 3x + 2y কে আমরা রেখে দিব, এবং এখানে 3 × 2 × 2 মানে হচ্ছে 12xy। এবার xy এর ভ্যালু আমরা হচ্ছে 20,000 বসিয়ে দিব। সো আমরা যেটা পাচ্ছি 12 × 20,000 কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে আমরা 2,50,000 + 2,40,000 পাবো ডান দিকে, আর বাম দিকে পাবো 3x + 2y এর স্কয়ার। সো আমরা ফাইনালি যেটাকে যদি বর্গমূল করি, তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো, যেটা হচ্ছে 3x + 2y = 700, যেটা হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার সেকেন্ড যে ইকুয়েশনটা আমরা ডেভেলপ করব, সেটা হচ্ছে আমরা যদি 3x - 2y করি, অর্থাৎ আমাদের একটা সবার সূত্র জানা ছিল a - b² ছিল যেন a + b² - 4ab। তোমাদের সবাই জানার কথা এই সূত্রটা, যেটা আমরা বীজগাণিতিক রাশিতে আলোচনা করছিলাম 3.1 এ। সো সেই সূত্র অনুসারে আমরা যদি এটাকে a - b² ধরি, তাহলে a - b² = a + b² - 4ab। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা জানা, একটু আগে আমরা দেখলাম ইকুয়েশনে 700 আসে, এবং এখান থেকে আমরা xy এর ভ্যালু আমরা জানি। সো আমরা এখান থেকে এটা লিখতে পারি ফাইনালি 700² × a² - 24 × 20,000। সো আমরা পাচ্ছি ফাইনালি 3x - 2y এর স্কয়ার = 10,000। সেটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা পাচ্ছি 3x - 2y = 100, যেটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তো আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা যদি আমরা একটু লিখি, 3x + 2y = আমরা ধরে নিয়েছিলাম, আমরা পাচ্ছিলাম 700, সেটাকে আমরা 1 নাম্বার ধরে নিয়েছিলাম, এটা 2 নাম্বার। জাস্ট আর কিছুই না, যেহেতু আমাদের প্রস্থ নির্ণয় করতে হবে, তাহলে আমাদের 1 নাম্বার থেকে 2 নাম্বারকে বিয়োগ করলে হবে। যে 1 নাম্বার থেকে 2 নাম্বারকে আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব 4y = 700 থেকে 100 বিয়োগ দিলে 600 থাকে। সো আমরা পাচ্ছি y = 150। তার মানে আমাদের যে প্রদত্ত জমির প্রস্থ, সেটা হবে হচ্ছে 150 মিটার। সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। সো পরের যে ম্যাথটা, সেটা হচ্ছে ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ = খ এর অংশ = 2:3, খ এর অংশ এবং গ এর অংশ হচ্ছে 1:3, গ এর অংশ ঘ এর অংশ = 3:2। তো এবার আমরা যেটা করব, আমরা ক = খ লিখলাম 2:3। এবার আমরা খ = গ তে আমরা এই খ এবং খ দুইটাকে হচ্ছে মিল করে ফেলবো। তো খ এবং খ কে মিল করার জন্য এই 3 এবং এই 1, এই দুটো লসাগু করতে হবে। 3 এবং 1 এর যদি আমরা লসাগু করি, লসাগু করার আসলে দরকার নেই বেসিক্যালি, আমরা যদি এখানে এটাকে 3 দিয়ে গুণ করে দিই তাহলেই হয়ে যাবে। আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো এখানে 3 চলে আসলো, আর এখানে হয়ে গেল 6। তার মানে এই 3 আর এই 3 কিন্তু মিলে গেল। এবার আমরা গ নাম্বারে দেখি, গ এবং ঘ এর ভিতরে অনুপাতটা দেখি। গ এবং ঘ এর ভিতরে ছিল 3:2, বাট যেহেতু আমাদের এখানে 6 আছে, তাই আমাদের এখানে 6 বানানোর জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি এই অনুপাতটি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা 3 × 2 মানে 6 পাই, আর 2 × 2 মানে 4 পাই। এবার গ = ঘ এবং 3টে কিন্তু আমাদের বের হয়ে গেল। সো দেখো, এবার আমরা যদি ক = খ = গ = ঘ লিখি, তাহলে কিন্তু আমরা এরকম একটা জিনিস পাচ্ছি, 2:3:6:4 পাচ্ছি। এবার আমরা কি করতে হবে, সমানুপাতিক ভাগ করতে হবে, অর্থাৎ 300 টাকাকে তোমার এই অনুপাতে ভাগ করতে হবে।
সো যেটা সূত্র আমাদের ছিল, আমি যদি একটু সূত্রটা পাশে লিখি, তাহলে সূত্রটা ছিল এমন যে যত টাকা মানে যেটাকে ভাগ করতে হবে সেটা ইনটু নিচে যতগুলো অনুপাত সবগুলো অনুপাতের যোগফল আর উপরে স্পেসিফিক ওই অনুপাতটা। তাহলে যখন আমরা আমরা তার আগে হচ্ছে অনুপাতের রাশিগুলো যোগফল বের করে নিলাম, 2 + 3 + 6 + 4 মানে 15। এখন যদি আমরা কয়ের অংশ বের করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমত এস মানে এখানে 300 টাকা, এর বলতে হচ্ছে গুণ, ইনটু তারপরে হচ্ছে এই কয়ের জন্য অনুপাত হচ্ছে 2 আর নিচে সবগুলো অনুপাতের যোগফল, যে যোগফলটা 15, সো এখান থেকে পাচ্ছি 40 টাকা। অনুরূপভাবে ক্ষয়ের জন্য আমরা পাবো হচ্ছে 60 টাকা, অনুরূপভাবে গয়ের জন্য 120 টাকা, ঘয়ের জন্য হচ্ছে 80 টাকা। জাস্ট সিম্পলি এই সূত্রটা এস ইন্টু এ এর জন্য যদি আমরা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে এস ইন্টু এ ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দ্যাটস ইট। অনুরূপভাবে যদি আমরা বি এর জন্য বের করি তাহলে এস ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু সি হবে, ইকুয়াল টু ডি হবে। এভাবে করে আমরা বের করবো, জাস্ট এখানে সি হবে এখানে ডি হবে, তাহলে আমরা সি এবং ডি এর জন্য বের করতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এবার আমরা লিখে দিলাম ফাইনালি যে ক পাবে হচ্ছে 40 টাকা, খ পাবে 60 টাকা, গ পাবে 120 টাকা, ঘ পাবে হচ্ছে 80 টাকা। তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে বলা হলো যে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, এর বাহুগুলোর অনুপাত হচ্ছে 3:5:7। তাহলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। তো অ্যাজ ইউজুয়াল প্রথম বাহুর জন্য আমরা প্রথম অনুপাতটা নিব আর নিচে নিব হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল ইনটু টোটাল পরিসীমাটা, এভাবে করে নির্ণয় করবো। সো আমরা ত্রিভুজের পরিসীমা পাচ্ছি 45 সেন্টিমিটার এবং বাহুর তিনটা হচ্ছে ধরে নিচ্ছি 3x, 5x এবং 7x। তাহলে তিনটার অনুপাতে যদি আমরা মানে এই তিনটাকে যদি একসাথে যোগ করি তাহলে আমরা 45 পাবো। সো ফাইনালি এখান থেকে হচ্ছে x ইকুয়াল টু আমরা 3 পাচ্ছি। সো প্রথম বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি 9 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমরা 50 সেন্টিমিটার এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 21 সেন্টিমিটার। তো তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আমরা এখানে ওই সমানুপাতিক ভাগ করে করবো, আসলে প্রকৃতপক্ষে এটা কিন্তু সমানুপাতিক ভাগই হয়েছে। দেখো তুমি যদি আলটিমেটলি এক্স অর্থাৎ প্রথম বাহুর জন্য নির্ণয় করতে সমানুপাতিক ভাগ অনুসারে, তাহলে তুমি লিখতা মানে এই প্রথম বাহুর দৈর্ঘ্যের জন্য পোরশন 3 আর নিচে তুমি লিখতে হচ্ছে 15 আর হচ্ছে গিয়া ইন্টু 45 লিখতা। তাহলে দেখো 15 ডিভাইড বাই 45 কিন্তু এখানে আছে, 15 ডিভাইড বাই 45 কিন্তু এখানে আছে, আর আমরা এখানে এক্সট্রা করে 3 গুণ করতাম ওই পোরশনটা, তাহলে এক্স মানে কিন্তু এই 15 ডিভাইড বাই 14। সো আলটিমেটলি এটা যে নিয়মে করলাম আর আমি এখানে যেটা দেখালাম দুইটা কিন্তু অলমোস্ট সেমই নিয়ম। তোমাদের জাস্ট হচ্ছে যেটা সুবিধা হয় তোমার সেটাই করবা, বাট দুইটা একই নিয়ম, বাট বুঝতে অসুবিধা হয় একটু। সো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদাভাবে নির্ণয় করে ফেললাম। সো বাহুগুলোর পরিমাণ হচ্ছে 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। প্রশ্ন 7 বলা হলো যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকের এবং মাশরাফি এই তিনজনের রান হচ্ছে গিয়ে 171, তিনজনের টোটাল রান। তো সাকিব এবং মুশফিক এবং মাশরাফি রানের অনুপাত হচ্ছে 3:2। তার মানে সাকিব মুশফিক 3:2, মুশফিক মাশরাফি 3:2। তাহলে আমরা লিখে নিলাম সাকিব মুশফিক ইকুয়াল টু 3:2, এটাকে হচ্ছে আমরা 9:6 করে নিলাম। অনুরূপভাবে মুশফিকুর ইন্টু মাশরাফি এটাকেও আমরা তোমার হচ্ছে 6:4 করে নিলাম, যাতে মুশফিকুর এবং মুশফিকুর দুইটা সেম থাকে, এখানে 6 এবং এখানে 6। তাহলে যদি আমরা তিনটা অনুপাত পাশাপাশি লিখি সাকিব ইস্টু মুশফিকুর ইস্টু মাশরাফি, তাহলে কি আসবে? তাহলে আসবে 9:6:4। তাহলে এবার আমরা কি করব, অনুপাতের রাশিগুলো যোগফল নির্ণয় করব 19। তো এবার আমরা লিখবো সাকিবের রান অবশ্যই হবে 171 ইন্টু 9 ডিভাইড বাই 19, 81 রান। অনুরূপভাবে মুশফিকুরের রান হবে 171 এর 6 ডিভাইড বাই 19, সো এখানে 54 রান। এবং অনুরূপভাবে মাশরাফির জন্য হবে 170 এর 4 ডিভাইড বাই 19, 36 রান। তার মানে সব থেকে বেশি এখানে রান করেছে সাকিব, তার থেকে কম করেছে মুশফিক, এবং মাশরাফি অ্যাজ ইউজুয়াল বলার, সো সে রান কম করবে, সো এই জন্য 36 রান হলো। আসলে প্রকৃতপক্ষে আসলে কারণ বলার ব্যাটসম্যানের জন্য না, প্রকৃতপক্ষে কারণ হচ্ছে সমানুপাতিক ভাগ, যে অনুপাত দেওয়া ছিল সেই অনুপাত অনুসারে এটা এসেছে। সো আমরা ফাইনালি লিখে দিব তাদের পরস্পর রান হচ্ছে 81, 54 এবং 36। সো আশা করি আমরা এই ম্যাথগুলো বুঝতে পারছি। তো যদি বুঝতে পারো তাহলে তোমাদের উদ্দেশ্যে একটা ম্যাথ থাকবে। 1 নম্বরে বলা হলো 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 2/3:4/6:5/6 হলে কে কয়টি মাছ পেল? তো আশা করি এই ম্যাথটা পারবা খুবই সহজেই। 2 নম্বরে যে ম্যাথটা দেওয়া হলো সেটা হচ্ছে একজন অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন সহকারী পায় 2 টাকা এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন হচ্ছে 1,50,000 টাকা। তো কে কত বেতন পায় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। খুবই সহজ, জাস্ট তোমাদেরকে করানো হয়েছে এতটুকু, অর্থাৎ এতটুকু তোমাদেরকে করানো হয়েছে। তো জাস্ট আর কিছুই না, এখান থেকে তুমি একজনেরটা যদি বের করো তাহলে সেক্ষেত্রে 2 জনের জন্য কত আসবে, 7 জনের জন্য কত আসবে, 3 জনের জন্য কত আসবে সেটা তুমি নির্ণয় করতে পারবে আশা করি। সো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস হলে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পায়, এই ধরনের একটা ম্যাথ করানো হয়েছে। 4 নম্বর হচ্ছে ধান এবং ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2, গম এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চাল এবং সুজির অনুপাত বের করো। খুবই সহজ, জাস্ট কিছুই না, আমাদের হচ্ছে সমানুপাতে পরিণত করতে হবে। তো সোফার আমাদের আলোচনা এই পর্যন্তই অনুপাত সমানুপাত নিয়ে। তো তোমাদের কারো কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে জানার, তারপরও আমরা হচ্ছে কমেন্ট ইনশাআল্লাহ রিপ্লাই করব, তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমরা যে ম্যাথগুলো করালাম সেগুলো সব হচ্ছে তোমার কভার করবে, অর্থাৎ তোমার বইয়ের যে অনুশীলনীতে যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা দেখিয়েছি, এক্সাম্পলের ম্যাথগুলো দেখিয়েছি। সবগুলো করানো তো সম্ভব হয়নি, বাট ম্যাক্সিমাম টাইপ আমরা কভার করেছি, প্লাস ক্রিটিক্যাল ম্যাথগুলো আমরা কভার করেছি। এবং অনেক ক্ষেত্রে দুই একটা ক্রিটিক্যাল ম্যাথ আমরা আসলে রেখে দিই, কারণ তা না হলে আসলে সবগুলো একসাথে করে দিলে তোমরা অনেক কিছু হয়তো প্র্যাকটিস করতে পারবা না। সেই জন্য তোমাদের প্র্যাকটিসের জন্য হয়তো কয়েকটা ম্যাথ রেখে দেওয়া হয়। সো তোমরা আলটিমেটলি আমাদের লেকচারগুলো ভালোভাবে দেখবে এবং স্পেসিফিকলি যেখানে আমরা এক্সারসাইজ টু বি ডানের ম্যাথ দিই সেগুলো করার চেষ্টা করবা। যদি তুমি সেগুলো করতে পারো তাহলে বুঝতে হবে যে আমার যে প্রিভিয়াস যে 3টা লেকচার ছিল সেগুলোতে তুমি বুঝতে পারছো। সো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।